যুদ্ধ শেষ হবে কিভাবে? আজকে দেখলাম একটা যে ২,৫০০ মেরিন কোর সোলজার আমেরিকা পাঠাচ্ছে। ২,৫০০ সোলজার, একটা মেরিন কোর ডিটাচমেন্ট। এটা আমার মনে হয় তারা খার্গ আইল্যান্ডের দিকে যেতে পারে। অর্থাৎ খার্গ আইল্যান্ড হচ্ছে ওই একদম ওই হরমুজ স্ট্রেটের উপরের দিকে, উত্তরের দিকে একটা ছোট্ট একটা আইল্যান্ড, একটা দ্বীপ, যেখান থেকে ইরানের ৯০%, ৮০ থেকে ৯০% তেল ওইখান থেকে আপনার হয়, রপ্তানি হয়। রপ্তানি হয়, ওখান থেকে উঠে আর কি জাহাজে। তো ওই জায়গা কি তারা আক্রমণ করবে? খার্গ আইল্যান্ড যদি তারা আক্রমণ করে, ইরানের এটা একটা তারা চেষ্টা করতে পারে। তারপরে আরেকটা বড় জিনিস হচ্ছে যে যদিও এখনো করা হচ্ছে যে স্থল শক্তি যদি তারা ব্যবহার না করে, স্থলশক্তি ব্যবহার করলেও তারা খারাপ অবস্থায় পড়বে, কারণ স্থলশক্তিগুলো স্থল সেনারা মারা যাবে, বিশালভাবে মারা যাবে। আর যদি তারা স্থলসেনা ব্যবহার না করে, তো তাহলে তারা তাদের যে লক্ষ্য সেটা অর্জন করতে পারবে না। অর্থাৎ যেমন ধরেন শাসন ব্যবস্থার পরিবর্তন, নিউক্লিয়ার করা, নিউক্লিয়ার যাতে কোনো আর সুযোগ না থাকে, মিসাইল সুযোগ না থাকে, ড্রোন না থাকে। তাহলে এগুলো আমি মনে করি যে এইটা আসলে আমেরিকাকে পরাজয়টা মেনে নিতে হবে, এবং পরাজয়টা যেহেতু তারা স্থল সেনা পাঠাইতে পারবে না, আলটিমেটলি হয়তো ২,৫০০, ৩,০০০ পাঠাতে পারে, ৫,০০০, এটা দিয়ে কিচ্ছু হবে না। আমি যেটুকু মনে করছি যে এইটা তারা ২-৩ সপ্তাহ ধরে আরো বম্বিং করবে, করার পরে এক সময় তারা বলবে যে আমরা যুদ্ধে জিতে গেছি বলে তারা সরে যাবে। অন্তত আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এটা করবে বলে আমরা মনে করি। কিন্তু জনগণকে বুঝাবে কিভাবে? যেমন ২-৩ সপ্তাহ বোমা মারলো, মারার পরে আরো কিছু মানুষ মারা গেল, আরো কিছু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হলো, তারপর ট্রাম্প বলল আমরা জিতেছি। কিন্তু এটা বললেই তো শেষ না। কিন্তু এটা কি প্রমাণিত হবে না যে আসলে তারা পরাজিত হয়েছে? হ্যাঁ, প্রমাণিত হবে। তারা স্বীকার করবে না, কিন্তু সবাই জানবে যে তারা পরাজিত হয়েছে। কিন্তু ওই পরাজয় থেকে আপনার এটাও মনে রাখতে হবে যে নভেম্বরে কিন্তু ইলেকশন আছে। নভেম্বরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন আছে। এই ইলেকশন মানে ডোনাল্ড ট্রাম্পের নাই, ওই আপনার সিনেটের ১/৩ এবং পুরো হাউসের ইলেকশন হবে, মিড টার্ম বলে। এই ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পের হেরে যাওয়া, মানে রিপাবলিকান পার্টির হেরে যাওয়ার খুবই সম্ভাবনা আছে। যদি হেরে যায় এবং ডেমোক্রেটিক পার্টি যদি আপনার পেয়ে যায়, আপনার একটাও যদি নেয়, খালি কংগ্রেস নেয়, সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে কিন্তু তারা জন্য, ডোনাল্ড ট্রাম্পের জন্য অবস্থা আর একটু কঠিন হবে, শাসন করা কঠিন হবে। যেভাবে উনি এখন শাসন করছে সেরকম শাসন করতে পারবেন না। সুতরাং আমার যেটা মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করবেন যে এখনই খুব যত তাড়াতাড়ি সম্ভব, মানে ২-৩ সপ্তাহের মধ্যে এটা করে আমি এখান থেকে আমার ড্যামেজ কন্ট্রোলটা করি। আমার ড্যামেজ কন্ট্রোল করে আমি তারপরে দেখবো যে আগামী ৩ মাসে ৪ মাসে আমি অন্য কি কি ইস্যু আছে সেগুলো দিয়ে আমি ইলেকশনে জিতে যেতে পারি। আর এটা যদি আমার ৬ মাস চলে, ৩ মাস ৬ মাস চলে, তাহলে আমার ইলেকশনে হেরে যেতেই হবে। সুতরাং সেই জন্য আমি মনে করছি যে ২-৩ সপ্তাহ পরে আমরা দেখতে পাবো যে তারা বলবে আমরা যুদ্ধে জিতে গেছি বলে তারা চলে আসবে বলে আমার মনে হয়। মনে হয়। কিন্তু আবার আপনি তো বললেন যে তারা ২,৫০০ সৈন্য পাঠাচ্ছে। কিন্তু আমরা যদি দেখি যে ভিয়েতনামের মতো প্রথম ২,৫০০ পাঠাইছে, পরে আরো ৫,০০০, আরো ১০,০০০, এমন করে 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 এইরকমও কি হতে পারে কিনা যে স্থল বাহিনী আরো বেশি বেশি করে পাঠাবে? কারণ হতে পারে, এছাড়া তো কোনো উপায় নেই। হতে পারে, কিন্তু ১৯৬৪ সালে যখন আপনি ভিয়েতনামে শুরু হয়, ৬৪ বা ৬৫-তে শুরু হয়, মানে এইরকম বড় ভাবে, তার আগে তো ৫০-এর দশক থেকেই ওরা পাঠাচ্ছে, তখন আমেরিকার যেই অবস্থা ছিল এখন তো আমেরিকার সেই অবস্থা নাই। তখন আমেরিকার অর্থনীতি যেরকম শক্তিশালী ছিল, এখন আমেরিকার অর্থনীতি তেমন শক্তিশালী নেই। তখন আমেরিকার যেই আপনার মাস প্রোডাকশন ক্যাপাসিটি ছিল, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি ছিল, সেটা এখন তাদের নাই। সুতরাং ভিয়েতনামের সাথে আমি মনে করি না, এবং ভিয়েতনামের সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন, ডোনাল্ড ট্রাম্প, সরি, তখন ছিলেন লিন্ডন বি জনসন, হ্যাঁ, প্রথমে ছিলেন কেনেডি, তারপরে জনসন, তারপরে নিক্সন তো এসে তো সন্ধি করলেন, উনি যুদ্ধই সমাপ্ত করলেন। তো উনাদের সাথে আপনি ডোনাল্ড ট্রাম্পের তুলনা করতে পারবেন না। হ্যাঁ, সেই সময় রবার্ট ম্যাকনামারা, যিনি ওয়ার্ল্ড ব্যাংকের এমডি ছিলেন, তিনি ছিলেন উনাদের প্রতিরক্ষা মন্ত্রী। এখন হচ্ছে পিটার হেগসেট, যিনি ছিলেন হচ্ছে একটা মেজর, মানে উনাকে আমি কাউকেই ছোট করতে চাই না, বাট উনার দক্ষতা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে। সো আমি বলবো যে আসলে ৫০-এর দশকে বা ৬০-এর দশকে আমেরিকার যে অবস্থা ছিল, এখন সেই অবস্থা আমেরিকার নাই। এবং আমি মনে করি যে আপনি জানেন যে এই আরেকটা কথা বলি, এখানে আরেকটা কথা বলা দরকার আছে। আমেরিকা যে এই যুদ্ধ চালাবে, আমেরিকার প্রেসিডেন্ট এই যুদ্ধের পক্ষে কত পার্সেন্ট সাপোর্ট আছে? বোধহয় 37%।
বোধহয়, এবং আরো যুদ্ধ যত হারতেছে তত এই পার্সেন্টেজ কমতে থাকবে, 25% নেমে আসবে, 20% নেমে আসবে। তার মানে 80% লোক যেটা আপনার যদি ইয়ে না করে, এই যুদ্ধের যদি বিপক্ষে থাকে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি জানেন যে উনার যারা অনুগত তাদেরকে মাগা বলা হয়, মাগা, মেক আমেরিকা গ্রেট এগেইন। এই মাগা যে গ্রুপ, এই মাগা গ্রুপের মধ্যে 50% এখন অ্যান্টি ইসরায়েল হয়ে গেছে। আপনি জানেন এটা, ইসরায়েলের বিরুদ্ধে চলে গেছে। আপনি যে দেশে থাকেন সেই দেশের যিনি বিখ্যাত একজন আছেন পিয়ার্স মর্গান, তার তিনি আগে এক সময় ইসরায়েলের পক্ষে কথা বলছেন, এখন ইসরায়েলের পক্ষের কথা বলেন না। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, ইসরায়েলের বিরুদ্ধে একটা বিরাট জনমত গড়ে উঠছে গাজার কারণে। গাজার কারণে এই জনমতটা গড়ে উঠছে ইসরায়েলের বিরুদ্ধে। সো আমেরিকার বড় লোকরা হচ্ছে ইসরায়েলের পক্ষে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু প্যালেস্টিনিয়ানদের পক্ষে। মানে তাদের সংখ্যাগরিষ্ঠ, অ্যাকচুয়ালি সংখ্যাগরিষ্ঠ এই প্রথমবারের মতো আমেরিকার জনগণের সংখ্যাগরিষ্ঠ প্যালেস্টিনিয়ানদের অধিকারকে সাপোর্ট করে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি যখন তাদের অর্থনীতি খারাপ, তাদের ইন্ডাস্ট্রিয়াল কম, তাদের সেই রকম নাই। আপনি জানেন যে এখন তারা আপনার এই আগে যেরকম ভাবে প্লেন বানাইতে পারতো, মিসাইল বানাইতে পারতো, সেরকম কিন্তু তাদের ফ্যাক্টরি নাই। এখন তারা এই যে ইন্টারসেপ্টার, আপনাকে একটা উদাহরণ দিতে পারি, যে একটা ইন্টারসেপ্টার তাদেরকে কিন্তু হাতে বানাইতে হয়। তারা কিন্তু প্রতি বছর মাত্র 300 বেশি ইন্টারসেপ্টার বানাইতে পারে না, 300-400। তো তাহলে কিভাবে এটা নিয়ে যুদ্ধ করবে? আর তারপরে কথা হচ্ছে তাদের জনমত এটার বিপক্ষে। সুতরাং, এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু বলেছিলেন যে আমি কখনোই ফরেন ওয়ারে যাব না, বলছিলেন। এখন উনি কিন্তু ফরেন ওয়ার করতেছেন। সুতরাং উনি এইটা নিয়ে মানুষের সামনে যাইতে পারবেন বলে মনে করি না। আপনি দেখেছেন এর আগেও যে সে যখন ভেনেজুয়েলায় গেল, বা সে কিন্তু খুব তাড়াতাড়ি, এবং গত জুনে মাসে যেটা করলো, সে খুব শর্ট টার্ম কাজ করে, শর্ট টার্ম যুদ্ধ করে চলে আসতে চায়। সে ওই যে ভিয়েতনামের সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প বড় হয়েছে, সেই সময় ইয়েটা তার কাছে আছে। তারা যেটাকে বলে যে দে ডু নট, তারা কোয়াগমায়ারে ঢুকতে চায় না। কোয়াগমায়ার মানে কি? তারা এমন একটা অবস্থায় পড়তে চায় না যে যখন তাদের কোনো উপায় নাই, যুদ্ধ করতেই হবে, এবং যে যুদ্ধে জিতার কোনো সম্ভাবনা নাই, হ্যাঁ, আটকায় যাওয়া একটা ইয়ের মধ্যে। সো এটার মধ্যে সে পড়তে চায় না। সেই জন্য আমি বলতে চাই যে একটা লম্বা যুদ্ধ করার ক্ষমতা। এবং আরো একটা জিনিস আছে, আপনি জানেন, আমি আরেকটু করছি, বাড়াইতেই পারি আমরা, চীনের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা কথা চিন্তা করেন। তাহলে সে যদি এইটাই চলতে থাকে 6 মাস, 8 মাস, 1 বছর, তাহলে আমেরিকার যে ক্ষতি হবে, এইটার ফলে চীন কি সেটার সুযোগ নিবে? এই চিন্তাও তাদের থাকবে। সুতরাং আমি মনে করি যে লম্বা যুদ্ধ করার ইচ্ছা ডোনাল্ড ট্রাম্পের নাই। ইসরায়েল তাকে খুবই করতে পারে। আমি গতকালকে একজন ভদ্রলোকের কথা শুনতেছিলাম, ওনার নাম অ্যারন মিলার। উনি বলতেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের হাতে সব ক্ষমতা, মানে ওই সাইডে, ইরানের সাইডে না, অন্য সাইডে। কেন বলতেছেন? যে অক্টোবর মাসে বা তার আগে, জুন থেকে অক্টোবর মাসের মধ্যে ইসরায়েলেও কিন্তু ইলেকশন হইতে হবে। এই ইসরায়েলি ইলেকশনের সময় যদি ডোনাল্ড ট্রাম্প যদি বিবি নেতানিয়াহুর পক্ষে না বলে, ওখানে যা ক্যাম্পেইন না করে, ওখানে যদি না বলে যে হ্যাঁ বিবি নেতানিয়াহুকে তোমরা ভোট দাও, তাহলে বিবি নেতানিয়াহু হেরেও যেতে পারে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যদি বিবিকে বলে যে আমরা এখন যুদ্ধ বন্ধ করে দিব, কথার কথা 2 সপ্তাহ পরে, তাহলে কিন্তু বিবি নেতানিয়াহুকে এটা মানতে হবে, অ্যাকর্ডিং টু অ্যারন মিলার। এবং যেটা করবে, সেটা কি করবে? তারা বলবে আমরা যুদ্ধে জিতে গেছি বলে তারা চলে আসবে। কিন্তু তার মানে এই না যে তারা ইরানের ভিতরে আপনার গুপ্ত তৎপরতা চালাবে না। গুপ্ত তৎপরতা তারা চালাতে থাকবে, এবং তারা আবার হয়তো বলতে চাইতে পারে যে আমরা 2 বছর পরে আবার যাব, যেটা ইরান এটাতে রাজি না। এবং ইরান চেষ্টা করতেছে যে তারা যদি একবারই এই যুদ্ধটা শেষ করতে। আমেরিকা হয়তো এটা চাইবে না। আমেরিকা হয়তো চাইবে যে এবার যত যাই হোক, আমি বলবো যে হ্যাঁ আমরা আর কোনোদিন আসবো না, কিন্তু 2 বছর পরে আবার আসবো। হ্যাঁ, ওদের বিশ্বাস করা যায় না। এই কথা বলে তারা চলে যাবে আর কি, যে আমরা 2 বছর পরে আবার আসবো।